আমি থাকলে এইখানে গুলি করতাম, এইখানে গুলি করতাম। হুম, এই ঔদ্ধত্য মানুষ কখনো সহ্য করে? আমরা তো হরিনামের দল নই, বা আমরা কোনো ব্যান্ড পার্টি নই। আমাদের যদি কেউ সমর্থন দিতে চায় আমরা নেব না কেন? তবে তার জন্য কারুকে দলের মধ্যে নেব না। সে যদি বাইরে থেকে সমর্থন দিতে চায় তো খুব ভালো, স্বাগত, দিক না। যে একবারের জায়গায় 10 বার সমর্থন দিক, খুব ভালো কথা। আমি একজন 35 বছরের বিজেপি কর্মী হিসেবে বলতে চাই যে তাদের আশঙ্কার কোনো কারণ নেই, কারণ বিজেপিতে যোগ দেওয়ার কোনো প্রশ্ন উঠছে না। তারা বাইরে থেকে বিজেপিকে সমর্থন করবেন ওই বাঁকড়া বা সাঁকরেল বা ত্রিপুরার পার্টির মধ্যে থেকে। চ্যালেঞ্জের মুখে তো পড়েইছেন, উনি তো ভুঁইফোড় নেতা। মমতা ব্যানার্জির হাজার দোষ থাকলেও মমতা ব্যানার্জি কিন্তু লড়াই করে এখানে উঠে এসছেন। এর কোনো রকম যোগ্যতা নেই, এক পিসির ভাইপো হওয়া ছাড়া এর অন্য কোনো রকম যোগ্যতা নেই। এর লেখাপড়াও এমন কিছু উঁচু দরের নয়, একটা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছিলেন, যার ডিগ্রি দেওয়ার অধিকার বা ডিপ্লোমা দেওয়ার অধিকারই কেড়ে নেওয়া হয়েছে। খুব লম্বা চড়া কথা বলা ছাড়া এবং নিজের ঔদ্ধত্য প্রকাশ করা ছাড়া তো এর আর কোনো রকম রাজনৈতিক যোগ্যতা আমরা দেখিনি। আমাদের যে সিস্টেম অফ জুরিসপ্রুডেন্স আছে, বিচার ব্যবস্থা আছে, তাতে বিচারকরা অসহায়। হ্যাঁ, এবং আমি খুব দুঃখ পেয়েছি, কারণ 1 নম্বর হচ্ছে ভালো ডিম ছোঁড়া হচ্ছে। ভালো ডিম কেন ছোঁড়া হবে? গানের কথায় আছে, আজ নীল রঙে মিশে গেছে লাল, তাই রং চিনে নেওয়ার আকাল। তবে হঠাৎ করে গানের কথা কেন? ঠিক রাজনৈতিক প্রেক্ষিত এমনই ইঙ্গিত করছে, তাই নয় কি? ত্রিপুরার একটি দলের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল তৃণমূল কংগ্রেস। ভাবতে অবাক লাগলেও এটাই বাস্তব। আর একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও একবার সরাসরি ইডির কাছে হাজিরা। এই সমস্ত কিছু নিয়ে আজকে এই আলোচনায় আমরা অবশ্যই পাশে পেয়ে গিয়েছি শ্রদ্ধেয় শ্রী তথাগত রায় মহাশয়কে। স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিংয়ের পর্দায়। স্যার, সোশ্যাল মিডিয়ায় আপনি একটি পোস্ট করলেন এবং সেখানে আপনি উল্লেখ করেছেন বাঁকড়ার একটি আর কি আঞ্চলিক দল হঠাৎ করে গজিয়ে ওঠা, সেখানে মিশে গেল তৃণমূলের যারা বিক্ষুব্ধ সাংসদ ছিলেন তারা। এই বিষয়টি সম্পর্কে যদি একটু বিস্তারিত আলোকপাত করেন। বাঁকড়া নয়, পরে আমি জানতে পারলাম ওটা বাঁকড়া নয়, সাঁকরেল, বেশি দূরে না, কাছাকাছি। তারপরে আরেকজন বলল ত্রিপুরা, আমি ঠিক বুঝতে পারছি না। কিন্তু যা বোঝা যাচ্ছে, যা আমি সামাজিক সংবাদ মাধ্যম থেকে পেয়েছি, সেটা যদি ঠিক হয় তাহলে এদের ভিত্তি একটা ত্রিপুরাতেও আছে, কিন্তু তারপরে সাঁকরেলে আছে কিনা, বাঁকড়ায় আছে কিনা, এগুলো সম্বন্ধে আমি নিশ্চিত নই। তো তার সঙ্গে তৃণমূল মিশে গেল, তাদের ইচ্ছে হয়েছে, মিশে গেছে, আমি কি করব? স্যার, তবে এটা রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে? রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ সে তুমিও জানো, আমিও জানি, দর্শক সাধারণও জানেন। ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে আইন বাঁচাবার জন্য করা হয়েছে। রাজনৈতিক তাৎপর্য বিশেষ কিছু নেই। ওরা রাজনৈতিকভাবে এটুকু বলা যেতে পারে যে যারা বেরিয়ে এসছে তারা মমতা ব্যানার্জির ওপরে সম্পূর্ণ অশ্রদ্ধা এবং কোনো অবিশ্বাস প্রকট করে বেরিয়ে এসেছে। এসে তারা আইন বাঁচিয়ে লোকসভায় একটা নিজেদের বসবার জন্য জায়গা খুঁজছে, এবং এটা তারই প্রকাশ মাত্র। স্যার, তারই পরিপ্রেক্ষিতে একটি প্রশ্ন উঠেই আসে, সায়নী ঘোষ, যার আভাস ইঙ্গিত থেকে শুরু করে বেশভূষা সব কিছুতেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একদম প্রত্যক্ষ প্রতিচ্ছবি ছিল, সেই সায়নী ঘোষও আজকে পাল্টি খেলেন এবং তিনি সরাসরি গিয়ে বললেন যে আমি যদি কাউকে উত্তর দিই তাহলে আমার এলাকাবাসী, এলাকার মানুষদের উত্তর দেব। এনারা কি দুমুখো সাপ? এ কথাটা শুনে আমার চাউসেস্কুর কথা একটা মনে হচ্ছে। চাউসেস্কুর নাম শুনেছ? রোমানিয়ার ডিক্টেটর ছিলেন আর কি। তো রোমানিয়ায় যখন কমিউনিস্ট বিরোধী আন্দোলন হয় তখন চাউসেস্কুকে ঘাড়ে ধরে এর সামনে আনা হয়, হত্যাভূমিতে আনা হয়। তো সেখানে তার প্রতিক্রিয়া জিজ্ঞেস করেন সাংবাদিকরা। চাউসেস্কু তখনও খুব বুক ফুলিয়ে বলেছিলেন, আই শ্যাল রিপ্লাই অনলি টু দ্য ওয়ার্কিং ক্লাস। চাউসেস্কু নিজে প্রচণ্ড ছিলেন, মানে
শোষক লোক ছিলেন এবং জনগণের টাকা একেবারে শোষণ করে ধনী হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত জনগণ তাকে টেনে নামিয়ে তাকে হত্যা করে আর কি। তার আগে এই সমস্ত বাড়ফট্টাই, তো ইনিও সেই বাড়ফট্টাই করেছেন আর কি, যে একে জবাব দেবো। আর তুমি যে প্রতিচ্ছবি বললে, শেষ প্রতিচ্ছবিটা তো আমি দেখেছি। এই করা জিন্স পরা, টপ পরা, চোখে সানগ্লাস আর মুখে কোভিডের সময়কার মাস্ক লাগানো, স্পষ্টতই নিজের চেহারাটা লুকোবার চেষ্টা আর কি। এই সব মিলিয়ে যা বলার সেটা আমি আজকে এতে এক্স হ্যান্ডলে খুব প্রচ্ছন্নভাবে বলেছি, দেখে নিও, সেটা আর আমি এখানে বলতে চাই না। স্যার, এই যে এই বিক্ষুব্ধ সাংসদ যারা, তাদের সমর্থন যদি এনডিএর সঙ্গে আসে, তাহলে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ বিলগুলি যেগুলি আটকে রয়েছে সেগুলিকে পাস করানো সম্ভব হবে। তবে প্রশ্ন এখানে একটাই উঠছে যে তাদের সমর্থন যে নেওয়া বিজেপির আদর্শের সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ। শোনো, এ বিষয়ে শ্রমিক ভট্টাচার্য একদম লাখ কথার এক কথা বলে গেছে। শ্রমিক ভট্টাচার্য কি বলেছে, যে আমরা তো পলিটিক্যাল পার্টি, আমরা তো হরিনামের দল নই, বা আমরা কোনো ব্যান্ড পার্টি নই, আমাদের যদি কেউ সমর্থন দিতে চায় আমরা নেব না কেন, তবে তার জন্য কারুকে দলের মধ্যে নেব না। সে যদি বাইরে থেকে সমর্থন দিতে চায় তো খুব ভালো, স্বাগত, দিক না, একবারের জায়গায় 10 বার সমর্থন দিক, খুব ভালো কথা। তবে স্যার, এক্ষেত্রে যে দলের প্রতীকে জিতে আসা সাংসদরা সেই দল ত্যাগ করে যদি অন্য দলে সঙ্গে যুক্ত হন, তাহলে যে দলের প্রতীকে তারা জিতেছেন সেই দলের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের কাছে কি কোনো আইনি পদক্ষেপ নেওয়ার রাস্তা খোলা থাকতে পারে? আইনি পদক্ষেপ সবসময় তারা নিতে পারে। আইনে একটা কথা আছে, এভরিওয়ান ইজ ফ্রি টু সিউ অ্যাট হিজ অর হার পেরিল। অর্থাৎ আমার কি হবে ভবিষ্যতে সেইটা আমি ভেবেচিন্তে আমি সবসময় মামলা করতে পারি আর কি। অতএব আইনি পরিস্থিতিটা এটা খুব কূট ব্যাপার, এটা আমি চট করে বলতে পারবো না, কিন্তু আমার দেখে মনে হচ্ছে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, যতটুকু আমি আইন জানি তার পরিপ্রেক্ষিতে, যেহেতু 2/3 বেশি সাংসদ ওই দল ছেড়ে এসছেন, সেই জন্য এটা ডিফেকশন নয় স্প্লিট এর আওতায় পড়বে, এবং তার ফলে এতে আমার সাদা চোখে যা মনে হচ্ছে, এতে আইনিভাবে এরা কোনো রকম একটা অসুবিধায় পড়বেন না। তবে স্যার, যারা বিজেপির, বিশেষত বঙ্গ বিজেপির একদম গ্রাসরুট লেভেলের যারা কর্মী সমর্থক রয়েছেন, তারা একটু আশঙ্কিত। তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলছেন যে যদি তারা কোনো রকমভাবে, মানে বিক্ষুব্ধ তৃণমূলের যে সমস্ত সাংসদরা, বর্তমানে অবশ্য তারা তৃণমূলের নন বলছেন, তো তারা যদি বিজেপিতে যোগদান করেন বা তাদের জন্য বিজেপির দরজা খুলে দেওয়া হয়, তাহলে তাদের একটু আপত্তি আছে। সত্যি কি এই বিষয়ে যারা একদম গ্রাসরুট লেভেলের কর্মী সমর্থকরা আছেন, তাদের বিরুদ্ধে কোনো বিরূপ বার্তা যেতে পারে? একদম যেতে পারে না, কারণ বিজেপিতে যোগ দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। ওরা একটা বাঁকড়া বা সাঁকরেলের একটা পার্টি, সেখানে ওরা যোগ দিয়েছেন। বিজেপিতে কোথায় যোগ দিলেন? দিয়ে তারা এনডিএর মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করেছেন এবং বলেছেন যে তারা এনডিএর সপক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছত্রছায়া থেকে তারা তাকে সমর্থন করবেন। এর মধ্যে বিজেপিতে যোগ দেওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না। এই তৃণমূল স্তর, মানে একেবারে স্তরে, নিম্ন স্তর বলাটা ঠিক হবে না, যে একেবারে যারা লড়াই করে মাটির কাছাকাছি আছে তাদের স্তরে অনেক সময় এই ব্যাপারগুলোর খুঁটিনাটি না বোঝার জন্য একটু ভুল বোঝাবুঝি হয়। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, আমি একজন 35 বছরের বিজেপি কর্মী হিসেবে বলতে চাই যে তাদের আশঙ্কার কোনো কারণ নেই, কারণ বিজেপিতে যোগ দেওয়ার কোনো প্রশ্ন উঠছে না। তারা বাইরে থেকে বিজেপিকে সমর্থন করবেন, ওই বাঁকড়া বা সাঁকরেল বা ত্রিপুরার পার্টির মধ্যে থেকে।
স্যার এবারে একটু অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে নজর ফেরাতেই হচ্ছে, তার কারণ একের পর এক কেস এবং সেখানে তার হাজিরা, অবশেষে তিনি হাজিরা দিতে বাধ্য হচ্ছেন। এবং সপ্তাহের শুরুতেই দেখা গেল তিনি ইডির হাজিরা দিতে গেলেন। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে খাড়া আরও শক্তপোক্তভাবে ঝুলতে শুরু করলো? সংস্কৃতে আছে অতি দর্পে হতালঙ্কা, ইংরেজিতে আছে প্রাইড গোয়েথ বিফোর এ ফল, গ্রিক ট্র্যাজেডিতে আছে হিউব্রিস এর ফলে পতন হয়। তো যা হবার হচ্ছে, যে জায়গায় জায়গায় ঘুরে বেড়িয়েছেন, যখন শান্তিপূর্ণ অবস্থান হচ্ছিল বা বিক্ষোভ দেখানো হচ্ছিল না আমাদের এর সামনে কি নাম, এই আরে না এই যে আমাদের হাওড়ায় যে সরকারের নবান্নর সামনে যখন বিক্ষোভ দেখানো হচ্ছিল, তখন এসে বলছিলেন আমি থাকলে এইখানে গুলি করতাম। এই ঔদ্ধত্য মানুষ কখনো সহ্য করে? আমার একটু হচ্ছে, দুঃখ হচ্ছে যে এই ছবিটা দেখানো হয়নি, মানে ঔদ্ধত্যের চরমতম প্রকাশ। এইখানে গুলি করতাম কেন না, তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছিল। তারপরে এর ফলতার কেওড়া জাহাঙ্গীরকে সঙ্গে নিয়ে বলেছিলেন যে এখানে বৈদ্যুতিক চুল্লি করতে হবে, কারণ আমরা জিতলে সকলে হার্ট ফেল করবে, অনেকে তাদের জন্য। যেটা হয়েছে তো, হার্টফেল হয়েছে তো, কার হার্টফেল হয়েছে এবার আমরা তার দেখবার জন্য বসে আছি। স্যার জাহাঙ্গীর খানের কথা উল্লেখ করলেন, আমরা দেখেছি জাহাঙ্গীর খানকে কিভাবে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরানো হলো, এবং আইন এবং শাসন ব্যবস্থার যখন একদম পুরো দমে তারা কাজে নামে, তার পরিণতি কী হয়, এই রকম ধরনের দুষ্কৃতীরা তার প্রকৃষ্ট প্রমাণ হাতে নাতে পেলেন। তবে বাংলার মানুষ একটাই প্রশ্ন করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কবে এই দৃশ্য তারা দেখবেন? কবে দেখবেন তা তো আমি বলতে পারবো না, কারণ একটা তদন্ত প্রক্রিয়া চলছে। তদন্ত প্রক্রিয়া যখন একটা বিশেষ স্তরে আসবে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হবে, প্রসিকিউট করা হবে, তারপর যা হবার হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান যে যতটা দ্রুত হয়েছিল বা যেভাবে হয়েছিল, আজকে তার পতন গোটা বাংলা, গোটা দেশের মানুষ দেখছেন। স্যার রাজনৈতিকভাবে কি তাহলে সব থেকে চ্যালেঞ্জের মুখে পড়েছেন এই তথাকথিত সেনাপতি? চ্যালেঞ্জের মুখে তো পড়েইছেন। উনি তো ভুঁইফোড় নেতা। মমতা ব্যানার্জির হাজার দোষ থাকলেও মমতা ব্যানার্জি কিন্তু লড়াই করে এখানে উঠে এসছেন। এর কোনো রকম যোগ্যতা নেই, এক পিসির ভাইপো হওয়া ছাড়া এর অন্য কোনো রকম যোগ্যতা নেই। এর লেখাপড়াও এমন কিছু উঁচু দরের নয়, একটা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছিলেন, যার ডিগ্রি দেওয়ার অধিকার বা ডিপ্লোমা দেওয়ার অধিকারই কেড়ে নেওয়া হয়েছে। খুব লম্বা চড়া কথা বলা ছাড়া এবং নিজের ঔদ্ধত্য প্রকাশ করা ছাড়া তো এর আর কোনো রকম রাজনৈতিক যোগ্যতা আমরা দেখিনি। অতএব বলা যাবে না যে ওর চ্যালেঞ্জ হয়েছে, চ্যালেঞ্জ হওয়ারই ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও এফআইআর। এক কথায় একটা জিনিস স্যার আসছে, সেটা হচ্ছে যে এই যে রাজনৈতিক নেতা, তাদের বিরুদ্ধে একাধিক তদন্ত চলা এবং তাদের দোষী সাব্যস্ত হওয়া, এই দুটির মধ্যে কতটা পার্থক্য গুরুত্বপূর্ণ? তদন্ত চলাটা পুলিশের হাতে, দোষী সাব্যস্ত হওয়াটা আদালতের হাতে। যথাযথভাবে এটা মামলাটা আদালতে প্রকাশ করতে হবে, হাজির করতে হবে। কারণ যদি তা না হয়, তাহলে আমাদের যে সিস্টেম অফ জুরিসপ্রুডেন্স আছে, বিচার ব্যবস্থা আছে, তাতে বিচারকরা অসহায়। বিচারকদের কাছে যে কাগজপত্র হাজির করা হবে তারই ভিত্তিতে তারাই করবেন। যেমন আজকে দেখা যাচ্ছে যে ওই ফলতা অঞ্চলে যখন জেপি নাড্ডা যাচ্ছিলেন এবং সঙ্গে দিলীপ ঘোষ ছিলেন, তাদের গাড়ির ওপরে প্রচণ্ড আক্রমণ করা হয়েছিল, এবং গাড়িটা যদি বুলেট প্রুফ না হতো তাহলে হয়তো কী হতো বলা যায় না। কিন্তু সেটাতে পুলিশ একটা কেস করেছিল, কেসটা করে তারপরে পরের দিন জামিন পেয়ে গেলেন, মামলা খতম হয়ে গেল। তার কারণ হচ্ছে যে পুলিশ এমনিতেই এমন একটা দুর্বল কেস নিয়ে আদালতে গিয়েছিল যে
বিচারকদের কিছু করার ছিল না। স্যার 200 টাকা প্রতি ট্রে ডিমের দাম বেড়ে গিয়েছে বর্তমানে, এটা কি ওই ডিম থেরাপিরই ফল এবং তারই প্রতিফলন বলে মনে হয়? হ্যাঁ, এবং আমি খুব দুঃখ পেয়েছি, কারণ 1 নম্বর হচ্ছে ভালো ডিম ছোঁড়া হচ্ছে। ভালো ডিম কেন ছোঁড়া হবে? এতে তোমার ছকু খান সামা লেনের পাশে রাস্তাটার নাম কি, হায়াত খান লেন, সেখানে ডিম পট্টি আছে, সেখানে বোম পচা ডিম পাওয়া যায়। সেই বোম পচা ডিম নিয়ে আসলেই হয়। আর আমি ডিম খেতে খুব ভালোবাসি, সেই জন্য ডিমের দাম বেড়ে যাওয়াতে আমি দুঃখ পেয়েছি। স্যার শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর গত 1 মাসের এই যে কর্মকীর্তি, এটিকে কিভাবে বিশ্লেষণ করতে চান? বিশ্লেষণ করার সময় 1 মাসে হয় না, কিন্তু অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। এবং একটা জিনিস যেটা সহজেই বলা যায়, সেটা হচ্ছে যে পয়লা রাত্রে বেড়াল মারার যে প্রয়োজনটা ছিল, সেই প্রয়োজনটা উনি যথাযথভাবে পূরণ করেছেন।